একটি দুটি নয়, দীর্ঘ 15টি বছর এদেশের মানুষ মন খুলে কথা বলতে পারেনি। কোথাও কিছু বলতে গেলে মনে হতো দেওয়ালটাও হয়তো কান পেতে শুনছে, জায়গা মতো বলে দিবে। দীর্ঘ 15টি বছর পর অবশেষে 6 আগস্ট মঙ্গলবার ভোরে একটি নতুন সূর্যের দেখা মিলেছে, যে সূর্যের আলোয় বাংলাদেশের মানুষের সকল ভয় কেটে গেছে। দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া দেশে যে কেবল স্বাধীনভাবে কথা বলতে পারছে, শুধু তাই না, দীর্ঘদিন ধরে গুম করে রাখা, কারাবন্দী করে রাখা অনেকে নতুন জীবনও পেয়েছে। নতুন বাংলাদেশের প্রথম দিনে ছেলেমেয়েরা রাস্তার ট্রাফিক সামলাচ্ছে, দল বেঁধে রাস্তা পরিষ্কার নেমেছে, পত্রপত্রিকাগুলো সত্য বলছে, টিভিতে অথেন্টিক নিউজ প্রচার হচ্ছে। রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় রাজধানীতে যান চলাচলের শৃঙ্খলা আনার দায়িত্ব পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শিল্পীরা দেয়ালগুলো আবার রং ঢেলে নতুন করে আলপনা দিয়ে এঁকে দিচ্ছে। হুজুর ভাইয়েরা সারাদিন মন্দির পাহারা দিয়েছেন। ছাত্ররা লুটপাট করে যাওয়া টাকা আর জিনিসপত্র গণভবনে ফেরত দিয়ে আসছে। একই সাথে নেমেছে গণভবন পরিষ্কারের কাজে। এমন একটি নতুন দিন ঠিক কিভাবে এলো? 14 জুলাই থেকে 36 জুলাই অথবা 5 আগস্ট, এই 18 দিনে আসলে কিভাবে কি ঘটেছিল, চলুন একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। নতুন স্বাধীনতার জন্য গত 18টি দিন ছিল খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই আন্দোলনের শুরুটা হয়েছিল আরও বছর 6 আগে, 2018 সালে। তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কোটা সংস্কারের কথা বললেও নানা ছলচাতুরি করে চালু রাখে মুক্তিযোদ্ধা কোটা। তবে 6 বছর পর 2024-এর 5 জুন কোটা ব্যবস্থা পুনর্বহাল করার হাইকোর্টের রায়ের পর নতুন করে আন্দোলন শুরু হয়। সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু শেখ হাসিনা সরকার ও তার পোষ্য পুলিশ বাহিনী ছাত্রদের আন্দোলনকে গুরুত্ব না দিয়ে উল্টো দমন পীড়ন শুরু করে। তবুও দমে যায়নি শিক্ষার্থীরা। 30 জুনের মধ্যে দাবি পূরণ না হওয়ায় 1 জুলাই থেকে চূড়ান্ত আন্দোলন নেমে যায় শিক্ষার্থীরা। আন্দোলনকে গতি দিতে 65 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপরে 11 জুলাই থেকে ঢাকা, কুমিল্লা সহ কয়েক জায়গায় পুলিশের বাধা এবং সংঘর্ষে ক্ষুব্ধ হয়ে আন্দোলন আরও বেগবান করে শিক্ষার্থীরা। মূলত সেদিন থেকেই শেখ হাসিনার শেষে শুরু হয়ে যায়। আন্দোলনের মোড় ঘুরে যায় 14 জুলাই শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকার বললে। কথায় কথায় রাজাকার শব্দটি কোনোভাবেই মেনে নিতে পারেনি শিক্ষার্থীরা, যা তাদের খুবই ক্ষুব্ধ করে তোলে। সেদিন মধ্যরাতে রাস্তায় নেমে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। স্লোগান দেয়, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তুমি কে, আমি কে? এমত অবস্থায় ছাত্রলীগ ওবায়দুল কাদেরের নির্দেশনায় 15 জুলাই সশস্ত্র ঝাঁপিয়ে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীরা চতুর্মুখী হামলা করে। ছাত্রলীগের মহানগর দক্ষিণ শাখা, বিভিন্ন হল, ঢাকা কলেজ শাখা এবং বহিরাগতদের 5 ঘন্টা ধরে চালানো সহিংসতায় প্রায় 250 জনেরও বেশি শিক্ষার্থী আহত হন বলে খবরে আসে। বাস্তবে যা বেশিও হতে পারে। এবং অবাক করা বিষয় হচ্ছে, তারা নিরীহ ছাত্রীদেরকেও কিন্তু ছাড় দেয়নি। এরপরই মূলত ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। পরদিন 16 জুলাই এর প্রতিবাদে স্কুল কলেজ থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিক্ষোভ করেন। ওই দিনই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলো। 17 জুলাইও বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। এতে পুলিশ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। তবুও দমে যায়নি শিক্ষার্থীরা। পাল্টা প্রতিরোধ গড়ে ঢাবি সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। সেদিন থেকে মূলত ব্যাকফুটে যেতে থাকে ছাত্রলীগ ও আওয়ামী সরকার। সবচেয়ে বেশি নাড়া দেয় 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে সরাসরি গুলি করে হত্যার ঘটনাটি। এই ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। এরপরও শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে না এলে 18 জুলাই থেকে পুলিশ প্রশাসন ও ছাত্রলীগ দ্বারা শুরু হয় দমনপীড়ন ও হত্যাকাণ্ড। 18 থেকে 22 জুলাই 5 দিন সারা দেশে চলে তাণ্ডব, জারি করা হয় কারফিউ। তবে সেই কারফিউ না মেনে ছাত্রদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন দল, সংগঠন ও জনসাধারণ। এই 5 দিনে 257 এর বেশি মৃত্যুর ঘটনা ঘটে বলে খবরে আসে, যা বাস্তবে সংখ্যাটা আরো অনেক বেশি বলে ধারণা করা হয়। এর মধ্যে সমন্বয়কদের গুম করার অভিযোগ ওঠে। ডিবি কার্যালয়ে কয়েকজন সমন্বয়ককে জিম্মি করে আন্দোলন প্রত্যাহারের চাপ দেওয়া হয় বলে এমন তথ্য উঠে আসে। এরপর সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ক্ষতির মুখে পড়ে লাখ লাখ ফ্রিল্যান্সাররা। সর্বশেষ 28 জুলাই 10 দিন পর ইন্টারনেট সচল হয়। এর মধ্যে পুলিশ এবং ছাত্র জনতার সঙ্গে দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 300-তে। তবে বাস্তবে যে সেই সংখ্যাটি অনেক বেশি তা বলার অপেক্ষা রাখে না।
গণহত্যার পাশাপাশি নির্যাতন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। 4 জন সমন্বয়ক ডিবির কাছে থাকলেও বাসা থেকে তুলে আনা হয় আরও 3 সমন্বয়ক। পরে 28 জুলাই অস্ত্রের মুখে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ডিবি হেফাজতে থাকা আন্দোলনের 6 সমন্বয়। কিন্তু ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে নতুন করে ঘুরে দাঁড়ায় ছাত্র সমাজ। আন্দোলন কমে বাড়তে থাকলে 3 আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তাদের জন্য গণভবনে দরজা খোলা, কিন্তু সে আহ্বান প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল জমায়েত থেকে সরকার পতনের এক দফা দাবি চলে আসে। 4 আগস্ট অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মাঠে থাকার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। সারা দেশে ব্যাপক সংঘাতে শতাধিক মানুষের প্রাণহানি হয়। শাহবাগে ব্যাপক জমায়েতের মধ্যে 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে ঢাকামুখী হন বিপুল সংখ্যক ছাত্র জনতা। মৃত্যু ভয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। ঘোষণা দেওয়া হয় সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের, যার প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়। এরই মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় বাংলাদেশ। তবে কথায় আছে স্বাধীনতা অর্জনের থেকে নাকি তা রক্ষা করা কঠিন। ছাত্ররাও সেটি বুঝতে পেরেছেন প্রথম দিনেই। দেশে যখন আইন শৃঙ্খলা চরম অবনতি, ঠিক তখন সুযোগ সন্ধানীরা বাংলাদেশে শুরু করে লুটতরাজ। তবে সমন্বয়করা ওয়াদা করেছেন তারা যেভাবেই হোক এই বাংলাকে যে কোনো মূল্যে সোনার বাংলায় পরিণত করতে চান। যদিও বিশ্লেষকদের মতে এই মুহূর্তে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে আছে আমাদের এই নতুন বাংলাদেশ। বিগত সরকারের 15 বছরের শাসনামলে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে তা পুনরুদ্ধারই হবে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত 15 বছরে আওয়ামী লীগ নেতাদের ক্রমাগত লুটতরাজ, মুদ্রা পাচারের খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। এসব মোকাবেলা করার লক্ষ্যেই কাজ শুরু হয়ে গেছে, যদিও বিপদ এখনো মাথার উপর থেকে কাটেনি। তবে বিপ্লবের সময়ে বিশ্বাস করেছি ভয় সংক্রামকের মতো ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি সাহসও। তাই এখনো বিশ্বাস করছি ঘরে বসে না থেকে আসুন বিকল্প হই। একদিনে সব ঠিক হবে না, তবে সাহস থাকলে ইনশাল্লাহ একদিন সবকিছু ঠিক হবেই হবে। পরিশেষে 8 আগস্ট দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুরো দেশ একটি বড় পরিবার। আমরা একসাথে চলতে চাই। আমরা সকল বৈষম্য ও দ্বন্দ্ব পরিহার করতে চাই। যারা লাইনচ্যুত হয়েছে আমরা তাদের ফিরিয়ে আনতে চাই, যাতে আমরা একই সাথে কাজ করি। আপনারা যারা এই চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো আমরা সকলে আসলে এই আশাটাকেই ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।